বাংলায় একটা কথা আছে যে বাড়ির গরু ঘাটার ঘাস খায় না। আমরা হাজার অজস্র টাকা খরচ করে থাইল্যান্ড চলে যাই, এবং যেখানে ট্যুরিজমটা একটা কমার্শিয়াল টাইপের, বিনোদনের চেয়েও বেশি সেখানে কমার্শিয়াল ট্যুরিজমটা চালু, এবং আমরা অযথা আমাদের অর্থগুলাকে নষ্ট করি বিভিন্নভাবে। থাইল্যান্ড, সিঙ্গাপুর চলে যায়, মালয়েশিয়ায় চলে যাচ্ছি, একটি বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে কয়েকটা ছবি তুললে, উঁচা পেট্রোনাস টাওয়ারের সামনে দাঁড়িয়ে ছবি তুললে আমরা নিজেকে ধন্য মনে করি। বুর্জ আল খলিফা দুবাইতে গিয়ে ছবি তুললে আমরা নিজেকে ধন্য মনে করি। কিন্তু ওই ওই ওইটাতে কি সৌন্দর্য আছে, কি নান্দনিকতা আছে, যে নান্দনিকতা আমার বাংলা মায়ের আঁচলের প্রতিটি পরতে পরতে, প্রতিটি বাংলা মায়ের আঁচলের প্রতিটি স্থানে স্থানে, জমিনে জমিনে যেখানে ট্যুরিজম ছড়িয়ে আছে প্রিয় দর্শক, সেখানে আসুন আমরা আজকে নতুন ভাবে, আজকের এই 1 ঘন্টার অনুষ্ঠানে নতুন ভাবে আমরা বাংলাদেশকে আবিষ্কার করব। আমাদের সুন্দরবন বিশ্বের প্রাকৃতিক সৌন্দর্যের এক অপার সৌন্দর্যের লীলাভূমি। যে সুন্দরবনের আয়তন 6,600 বর্গ কিলোমিটার শুধু বাংলাদেশ অংশে, সেই সুন্দরবনকে আমরা এখনো সরকারিভাবে ডিসকভার করতে পারিনি। সুন্দরবনের যে মূল্যবান সম্পদ, প্রাকৃতিক সম্পদ, সেটাকে উপযুক্ত ব্যবস্থাপনা আমরা করতে পারিনি। সুন্দরবনের মূল্যবান সম্পদ যারা আরোহণ করে, যারা মাওয়াল বাওয়াল, এবং তাদের জীবনের সুরক্ষা, তাদের বাড়িঘর বারবার প্রতি বছর ঝড় এবং ঘূর্ণিঝড়ে ভেঙে চুরে চুরমার হয়ে যায়, তাদেরকে আমরা আজকে সুন্দর বাসস্থান দিতে পারিনি। সুন্দরবনের চারপাশে যে জেলে পল্লীগুলো আছে, যারা কিনা সুন্দরবনের ইকোসিস্টেমকে আজকে 50 বছর 500 বছর ধরে টিকিয়ে রেখেছে, এই ইকোসিস্টেমকে যে মানুষগুলো টিকিয়ে রেখেছে, সেই মানুষগুলোকে আমরা স্মরণ করি না। আর ওই ইকোসিস্টেম আছে বলেই সুন্দরবন একটি প্রাকৃতিক সুরক্ষা দেওয়াল, যার কারণে আমরা সুন্দরবন নিজের গায়ের উপরে তার অজস্র ঝড় ঝাপটা, ঝড়ের আঘাত, ঘূর্ণিঝড়ের তাণ্ডব সহ্য করে আমাদেরকে বাঁচায়। আমরা যারা সুন্দরবন থেকে অদূরবর্তী বড় বড় শহরগুলো, বাগেরহাট এবং খুলনার মতো সুন্দর একটি মহানগরীকে সুরক্ষা দিচ্ছে যে সুন্দরবন, আসুন সেই সুন্দরবন সম্বন্ধে আমরা একজন সুন্দরবন বিশেষজ্ঞের সাথে থেকে শুনে পরিচিত হই। প্রিয় দর্শক, ইনি আর কেউ নন, উনি আমাদের মিস্টার ফারুক সাহেব, যিনি কিনা বেসরকারি পর্যটন সংস্থার একজন পুরোধা। সারাটা জীবন উনি ছাত্র জীবন থেকে শুরু করে আজ পর্যন্ত এই জীবনের এই অধ্যায়ে এসেও তিনি একটি বেসরকারিভাবে, যেখানে সরকার কিছু করে না, সেখানে এই ফারুক সাহেবদের মতো বেসরকারি উদ্যোক্তারা বসে থাকেন না। তিনারা রূপসা হোটেলের মতো সুন্দর রয়্যাল হোটেল এবং যে রয়্যাল ট্যুরিজম নামে একটা বেসরকারি ট্যুরিজম ব্যবস্থা, এবং সেই ট্যুরিজম শুধু মানুষকে ঘুরতে নিয়ে পয়সা অর্জন করে না, বরং ট্যুরিস্টদের জন্য বিভিন্ন ধরনের সেমিনার, সিম্পোজিয়াম এবং বিভিন্ন ধরনের ব্রিফিং এবং ট্যুরিজম শিল্পের বিকাশের জন্য যেসব কর্মশালাগুলো উনি ওনার হোটেলের বল রুমে করেছেন, সেগুলো নিয়ে আমরা শুনবো। প্রিয় ফারুক ভাই, আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক এই মহান এই দিনে আর একদিন দুদিন পরেই আমাদের নতুন চাঁদ উঠবে, হজের চাঁদ। এই মাসে সবাইকে শুভেচ্ছা জানাই আমি আমার বক্তব্য আরম্ভ করছি। আজকে যে টপিকসটা আপনি বললেন, আমার অন্তরের ভিতর থেকে গেঁথে গেছে। এটা আমি 1984 সাল থেকে, ছাত্র জীবন থেকে আমি সুন্দরবনের কাজ করি। আমার আজকে যে টপিকসটা নিয়ে যে আপনি আলাপ করছেন, এটা আসলে আমার অন্তরের ভিতর থেকে আপনাকে আমি মোবারকবাদ জানাই। ধন্যবাদ। জি, আপনার ছাত্র জীবনের কিছু অভিজ্ঞতা যদি শুরু করতেন, যে আপনি কেন সিদ্ধান্ত নিলেন যে নিজের পকেটের টাকা, অর্থাৎ আপনার পিতার পয়সা খরচ করে, ছাত্র জীবনে তো আপনি নিশ্চয়ই আপনার আর্থিক সঙ্গতি, আপনি নিজের উপর নির্ভরশীল ছিলেন না, আত্মনির্ভরশীল আপনি হয়েছেন ট্যুরিজমকে বিকাশ করে। আপনি প্রথম বিদেশি ট্যুরিস্টদেরকে নিয়ে কিভাবে কাজ করেছেন, এবং কোন কোন দেশ থেকে ওই ট্যুরিস্টরা এসেছে, তাদের সাথে আপনি কিভাবে ট্যুরিজমটা নিয়ে আপনার
এই ধারণাটা তৈরি হলো যে না, এটাকে আমি এখানে বাংলাদেশকে দেওয়ার মতো কিছু আছে? আপনি যদি বলেন। ধন্যবাদ। আসলে আপনারা জানেন খুলনা একটা ইন্ডাস্ট্রিয়াল জোন। এখানে অনেক ইন্ডাস্ট্রি ছিল, যেমন নিউজপ্রিন্ট আমাদের বড় একটা ইন্ডাস্ট্রি, তারপরে হার্ড মিল, তারপরে জুট মিল গুলো ছিল, অনেক জুট মিল ছিল। অনেক বিদেশিরা এদেশে আসতেন ওই সময়, পাকিস্তানের সময়, কিন্তু তাদের থাকার মতন খুলনাতে কোনো ব্যবস্থা ছিল না। তাদের নিজস্ব ছোট ছোট ওই ওইখানেই তাদের থাকার ব্যবস্থা করতো। কিন্তু আমার ফাদার আলহাজ মোহাম্মদ নুর আলী সাহেব, উনি খুলনার আমাদের যে ব্যবসা করতাম, আমরা আসলে মাছের ব্যবসা করতাম, আমরা এক্সপোর্ট করতাম। কিন্তু আমার আব্বা দেখলেন যে খুলনাতে ভালো একটা হোটেল দরকার, না হলে এইসব বিদেশিদেরকে রাখার মতন কোনো পরিবেশ নেই। তখন আমরা পূর্বাণী হোটেল ছিল, আর শেরাটন ছিল, আর আপনারা জানেন আগ্রাবাদ হোটেল ছিল। এই তিনটে হোটেল ছিল। আর খুলনার ভিতর রয়্যাল হোটেল ছিল, যেটা এখন নামকরণ হয়েছে রয়্যাল চত্বর। ওই এলাকাটার নাম রয়্যাল চত্বর, খুলনাকে পরিবর্তন করেছে। এই আইকন আমার ফাদার ছিলেন। আমি তার বড় ছেলে। আমরা 6 ভাই, পরিচয় দিতে হয়। আর আমার 3 বোন, আমি সবার বড়। আমরা একই বাড়িতে এখনো বসবাস করি। আমার লাস্ট ইয়ারে আজকের দিনে আমার একটা শোকের দিন। আমার ছোট ভাই ফয়সাল, আমার সবার ছোট ভাই, সে অনলি 10 মিনিটের মাথায় সে হার্ট স্ট্রোক করে মারা গেলেন। এই দিনটাই আজকে ছিল যে দিনটা। আমি সেই দিনে আজকে আপনার সঙ্গে লাইভ প্রোগ্রামে আসলাম। আমি তার রুহের মারফত কামনা করে আমি আমার জীবনের ঘটনাটা শুরু করছি। আসলে ট্যুরিজমটা আমার বাপ আমার হাত ধরে শিখেছে। আমার আব্বা আমাকে বিভিন্ন দেশে তার সাথে করে ঘুরে বেড়াইছে, ক্লাস 8 থেকে শুরু করে। আমি ফার্স্ট জীবনে আমি গ্রিসে গেছি। এরপরে আমি ইটালিতে যাই আমার বাপের সঙ্গে। আমি ইটালিতে যখন যাই, আমার আব্বার যখন মাছ ওখানে স্পোর্ট করতো, ওই মাছের স্পোর্টের বায়ারদের সঙ্গে মিট করতে হয়, তাদের সঙ্গে ব্যবসা ব্যাপারে আলোচনা করতে হয়। ওই উদ্দেশ্য করে গেছি আব্বার সঙ্গে। এক সময় কিছু সময় টাইম থাকলে আমরা বিভিন্ন জায়গায় আমাদের ঘুরে নিয়ে বেড়াতো বায়াররা আমাদেরকে। তো ভ্যানিসে করে আমি ভ্যানিসে যাই। ওইখানে আমি গন্ডোলা, এটা 1982 সালে। আচ্ছা, ভেরি গুড। 1982 সালে আমি ভ্যানিসে যাই। তখন আপনারা সেনজেন ভিসা ছিল না, আপনার ইন্ডিভিজুয়াল কান্ট্রি ভিসা নিয়ে লাগতো, সব দেশের ভিসা নিয়ে লাগতো। আমি একমাত্র এই বয়সে, আমি ওই সময় বাংলাদেশের, আপনি জানেন যে 85-এর পর থেকে বাংলাদেশ একটু রাইট টার্ন আরম্ভ হলো। এর আগ পর্যন্ত কোনো রাইট টার্ন ছিল না 71-এর পর থেকে। আবার ওটা নিয়ে আমার বিষয়টা না, বিষয়টা হলো যে আমি ভ্যানিসে যাওয়ার পরে আমি ওই গন্ডোলাতে উঠলাম, নৌকা। আমি এই সেগুলোর নাম গন্ডোলা। গন্ডোলা, জি। তা ওই গন্ডোলাতে উঠে আমাদের একটা ভ্রমণ ছিল। দুপুরে আমাদেরকে লাঞ্চ প্রোভাইড করলো, রাত্রে গন্ডোলাতে আমরা ঘুরলাম, ডিনার শেষ করে আমাদেরকে ভ্রমণ শেষ হলো। কিন্তু আমার ওখান থেকে জানি আমার অনেক দেশের বিদেশিরা ছিলেন, তাদের সঙ্গে আমি অত বেশি একটা ইংলিশ জানতাম না। আমি তো বাংলা মিডিয়ামে পড়তাম, খুলনা জেলা স্কুলে ছাত্র। ওই ইয়েস নট যেটুকু জানতাম ওইটুকুও তাদের সাথে কথা বলার চেষ্টা করতাম। কিন্তু আমার অনেক সাহস ছিল, সাহসের ভিতর থেকে আমি কথাগুলো বলতাম। তা আমি সেই জিনিসগুলোকে ফিল করেছি, কিভাবে মানুষরা সুন্দরবনে বাংলাদেশে আনা যায়, এদেরকে কিভাবে বাংলাদেশে আনা যায় আমাদের এই সৌন্দর্য দেখার জন্য। আমি এইভাবে তাদেরকে চেষ্টা করি। 1984 সালে প্রথম আমি সুন্দরবনে বিদেশি ট্যুর আরম্ভ করি।
এই বিদেশি ট্যুর ছিল নেদারল্যান্ডের। আপনারা সেটা কি জানেন বেসরকারি ভাবে, রাইট? বেসরকারি, 100% বেসরকারি ভাবে। আমি ওটা আপনি লায়ন্সের কাস্টমার গুলা একটা কিভাবে পেলেন? কিভাবে কাস্টমার গুলা আপনার কাছে আসলো? আমি কাস্টমার, আমার এক সেই বন্ধু আছে, সম্ভাবনাটা আপনি কিভাবে সৃষ্টি করলেন আর কি, সেটা যদি আমার এক নতুন উদ্যোক্তারা। বন্ধুর বড় ভাই, জি বলুন। আমার এক বন্ধুর বড় ভাই নবু ভাই, সে নেদারল্যান্ডে ছিল, তার একটা রেস্টুরেন্ট ছিল। তা ওর রেস্টুরেন্টে আমি একবার যাই, যার পর উনি আমাকে বলে যে ফারুক, তুমি তো খুলনা থাকো, তুমি তো অনেক বিদেশিরা জাতি চায় আমার রেস্টুরেন্টে খেতে আসে, তা সুন্দরবন দেখতে যায়, তুমি কি এটা পারবা? আমি কেন কেন পারবো না। আমি যেহেতু আমাদের স্কুল লাইফে আমরা সুন্দরবনের 2-1টা প্রোগ্রাম আমরা করেছি ওই কাঠের লঞ্চে করে, তো ওই অভিজ্ঞতাটা আমি ওনাকে শেয়ার করলাম। তখন উনি আমাদের সিনিয়র বড় ভাই, উনি আমাকে বললেন যে তুমি দেখে আমি তোমাকে কন্ট্যাক্ট করে দেবো। তবে উনি আমাকে ওই ডক্টর স্মিথ, আমার লোকটার প্রতি আমি সেলুট জানাই, ইজ ভেরি নাইস জেন্টলম্যান। এই বাচ্চাগুলো বাংলাদেশি বাচ্চা, আপনি জানেন যে 71 সালে আমাদের বাংলাদেশ বাবা যখন মা হারা যেসব এতিম ছেলে পেলেগুলা, এরা বিদেশে অনেকে দত্তক হিসেবে চলে এই গিয়েছে। অরফান যে বাচ্চাগুলোকে নেদারল্যান্ড গভর্নমেন্ট নিয়ে যায়, এরা বাংলাদেশ সরকারের মাধ্যমে এই বাচ্চাদের মাধ্যমে এরা তাদের মাতৃভূমি দেখার জন্য তারা যখন আসার চেষ্টা করে, কিন্তু কিভাবে আসবে, তখন ওই ডক্টর স্মিথ, উনি রোটারিয়ান করতেন, তা উনি আমাকে পারপর আমি বললাম, তা আমি ওনার নেদারল্যান্ড ভাষায় কথা বলে, আবার ইংলিশে কিছু কথা বলে, আমার সঙ্গে ওই নবু ভাই উনি নেদারল্যান্ড ভাষা জানতেন আর কি, ডাচ ভাষা। তো উনি আর কি বললেন যে এই অনেক ভালো ফ্যামিলির ছেলে, আর তোমরা যেতে পারো খুলনা। অনেক যাদেরকে আবার জাতি হিসেবে ওলন্দাজ বলা হয় আর কি, ওলন্দাজ। জি, রাইট রাইট, ওলন্দাজ, যেখানে ওরা করতো। তা যাও, হাউবার এই স্মিথ সাহেবের সঙ্গে আমার কথা হলো এই বাঙালি ছেলেপেলে আমি দেখে আমার অবাক হয়ে গেলাম, এই সব বাংলাদেশি ছেলেপেলে। আমি দেখে বললাম কি এরকম, এরা কারা, এরা তো সাধারণ না। তো বললো যে এরা বাংলাদেশি, এদের বাড়ি কের বাড়ি ফরিদপুর, রাজবাড়ি, কের বাড়ি গোপালগঞ্জ, কের বাড়ি বরিশাল, কের বাড়ি চাঁদপুর, এইভাবে অনেক গল্প শুরু করলো। এর ভিতরে একটা মেয়ে নাজমা, এর বাড়ি ছিল শরণখোলা সুন্দরবনের পাশে, শরণখোলা রেঞ্জের পাশে। আপনারা জানেন যে এই সিডরের সময় যেখানে প্রথম হিট হয় শরণখোলা যে ঘূর্ণিঝড়, আপনি 2007-এ আপনারা জানেন এই অঞ্চলটায়, তখন আমি ওকে দেখে আমি সত্যি আবৃত হয়ে যাই। ওকে আমি বলি, নাজমাকে বলি যে তোমার দেশ, তোমার গ্রাম আমি চিনি, কিন্তু তোমার মাকে তো আমি চিনি না, আর তোমার মাকে তো আমি চিনি না, আমি তোমার গ্রাম আমি চিনি, আমি তোমাকে গ্রামে নিয়ে যেতে পারবো। তো এইভাবে করে তখন ওই একটা রেফারেন্সে আমি 60টা গ্রুপ করেছি, এক বছরে না, বছরে ওটা ক্রিসমাস ডে পরে গ্রুপটা আসতো, মানে 27শে ডিসেম্বর ঢাকা নামতো। ঢাকা নামার পর আমি মিড টাউন হোটেলে রাখতাম ঢাকাতে। আপনারা জানেন গুলশানে একটা হোটেল ছিল মিড টাউন, বেশি লাক্সারিয়াস হোটেল না, ওই হোটেল রাখতাম। রেখে ওদেরকে রকেট সার্ভিস, আপনারা জানেন যে প্যাটেল রকেট সার্ভিস ছিল আমাদের খুলনা ঢাকা রুটে, বরিশাল হয়ে আসতো চাঁদপুর হয়ে। সেটাকে কি বলা হয়? রকেট সার্ভিস প্যাটেল না প্যাডেল কি, মানে প্যাটেল সার্ভিস। এটা কি পাল চালিত না ইঞ্জিন চালিত নৌকা ছিল, কি রকম ছিল সেটা? এটা ছিল ইঞ্জিন, কিন্তু ওইটা আপনার প্যাডেল বোট ছিল, প্যাডেল দুই সাইডে আপনার প্যাডেল ছিল। কতজন প্যাসেঞ্জার উঠতে পারতো একটা? অনেক 2000 লোক আসতো, কিন্তু এখানে ফার্স্ট ক্লাস আর সেকেন্ড ক্লাস ছিল, আর ইকোনমিক্স ক্লাসে সব ডালা বিছানা করে মানুষ আসতো। তখন একমাত্র আমরা এখানে বিদেশে যখন আপনি আসেন দেখেন যে প্যাডেল বোট গুলা খুব ছোট হয়, কারণ সেগুলা পা দিয়ে চালাতে। ওটা প্যাডেল বোট বলতে নৌকা, আমি যেটা বলছি যে স্টিমার প্যাডেল বোট। এটা আপনি কনসেপ্টটা কি, সেটা কি স্টিম ইঞ্জিন দিয়ে চলে? এখন তো আর এগুলো দেখা যায় না। এটা একসময় কয়লা চলতো, ব্রিটিশ আমলে কয়লা চলতো, এরপরে ওইটাকে ডিজেল
চালিত করা হয়, এখনো দু একটা আছে, আচ্ছা, বন্ধ হয়ে একটা গিয়েছে। দুটো। হ্যাঁ, এখন সে ওই বোর্ডে করে আমি ওদেরকে প্রথম আমি নিয়ে আসি চাঁদপুরে। তখন ইলিশের সিজন, আপনি ডিসেম্বরের, আমার মনে ঢাকা আছে সদরঘাট থেকে চাঁদপুর গেলেন প্যাডেল আমরা বোটে? সদরঘাট থেকে, হ্যাঁ সদরঘাট থেকে চাঁদপুর হয়ে বরিশাল আসতে হয়। ওইখান ইলিশের থেকে কথা বলছিলেন, ইলিশটা বলুন। ইলিশটা চাঁদপুরে, চাঁদপুর থেকে আমরা ইলিশ মাছ কিনলাম। আচ্ছা, ইলিশ মাছ কিনলাম নৌকা থেকে, বিদেশিদেরকে ইলিশ মাছও খাওয়াইছেন? ইলিশ মাছ খাওয়াইছি। এটাই আমার সবচেয়ে বড়ই, কিন্তু এটা অনেক, ওনারা বলতো অনেক বন, কিন্তু আপনারা জানেন, জানেন কিনা জানি না, কিন্তু তখন রকেটে খুব ভালো বাটলার ছিল, বাটলার মানে শেফ, ওদেরকে বাটলার বলতো। বাটলার, হ্যাঁ। ওদেরকে বলতাম আমরা এইভাবে এই রেসিপি দিয়ে আমাদেরকে রান্না করে দিতে হবে। তো বললো যে স্যার, বিদেশি যখন, আমি অনেক বিদেশিদেরকে খাওয়াইছি, আপনারা ওরে ইলিশা স্মোক করে দিই। তা আমি এটাকে ভালো হবে, হ্যাঁ এটা বনসেরা করে দেবো। আমি তো বোন খুলে ফেলবে শুক্তো করে, বোনগুলো বের করে ফেলবে। আমাদেরকে বন ছেড়ে, মানে পুরো শেপ, ইলিশের মতো শেপ, ওর মাথা থাকবে, লেজ থাকবে, কিন্তু মাছটা পুরো একদম ম্যাচ করা থাকবে। এটা স্মোক করে দিল। আমরা এটা নিয়ে দুপুরে লাঞ্চ করলাম। ওরা আসলে স্মিথ সাহেব, উনি বেশি একটা খেতেন না, উনি বেশি খেতেন হলো মিল্ক খেতেন, দুধ, ফ্রেশ দুধ খেত। তা তখন তো মিনারেল ওয়াটার ছিল না, বোতলও ছিল না, আপনারা জানেন, টিস্যু পেপারও ছিল না আমাদের ওই সময়। অনেক আমাদের এগুলোকে অ্যাটেনশন দিতে হয়েছে। তা আমরা যাও, ওরা খুব সুন্দর করে আমাদের ক্যাটারিং সার্ভিসটা, ব্রিটিশ সিস্টেমে ওরা ক্যাটারিং চালু ছিল তখন একদম ফার্স্ট ক্লাসে ওরকম ভাবে আমাদেরকে ডিনার লাঞ্চ টেবিল সাজানো, কতগুলি স্পুন ছিল, ছিল সব দিয়ে আমাদেরকে সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করলো। আমার সঙ্গে 16 জন ছিল, তার ভিতরে 4টে ফরেনার ছিল, ওই তাদের প্যারেন্টসরা, আর স্মিথ ছিল আমাদের মেন গাইড আর কি, নেদারল্যান্ডের। জি, এই হলো আমার শুরু হলো আমার 1900, সেটা হলো কত সালে? সেটা কত সালে শুরু হলো? এইটা 1984 সালের 27শে ডিসেম্বর। ভেরি গুড, আপনার তারিখ সব মনে রেখেছে। আপনি ইতিহাসের ছাত্র ছিলেন? আমি এটা কেন মনে রেখেছি যে আপনার ক্রিসমাস ডে পরের দিনই তারা চলে আসছে। আচ্ছা, তখন আপনি জানেন একটা এয়ারলাইন্স চলতো, কেএলএম চলতো, ঢাকা থেকে নেদারল্যান্ড, আমস্টারডাম হয়ে যেত। এটা বন্ধ হয়ে গেছে, এখন চলে না। ওইটা করে কিন্তু ওয়ার্ল্ডে আছে, সেটা কেএলএম এখনো আছে। হ্যাঁ, কিন্তু বাংলাদেশে নাই, বাংলাদেশে এখন এই রুটটা নাই। তা এরপরে শুরু হলো, প্রথমে আমি তাদেরকে মৌলাতে নামাই। মৌলা নামার পরে আমার মনে আছে লঞ্চটার নাম সাবিস্তান একটা কাঠের লঞ্চ। এইটার পিছনে দুটো বাথরুম ছিল, বাথরুম দুটো ওই কাঠের বাথরুম। আপনার ঢুকতে হয় একদম ছোট মুরগির খুবির মতন ঢোকা লাগতো, আর কিন্তু পানি ইউজ করতে হতো নদীর লবণ পানি। এই জন্য আমরা বাংলাদেশে এখন একটা কথা আছে যে আমি ছোট ঘরে যাচ্ছি, মানে ওই টাইপের আর কি। জি রাইট।